হ্যালো মুভিম্যানের বন্ধুরা, কেমন আছেন সবাই? কথায় আছে ঘুমন্ত সিংহকে জাগাতে হয় না, কারণ যখন সে জেগে ওঠে তখন শিকারীর আর পালানোর পথ থাকে না। আজকের গল্পটা ঠিক এমনই এক ঘুমন্ত সিংহকে নিয়ে। স্কুলের সব থেকে ভয়ঙ্কর ফাইটার, যাকে দেখে বড় বড় গ্যাংস্টাররাও একসময় কাঁপত। সে যখন ফাইট করা ছেড়ে দিয়ে একজন সাধারণ ছাত্রের মতো জীবন কাটাতে চায়, তখন তার জীবনটা আসলে কতটা সহজ হয়। সবাই তার এই শান্ত স্বভাবটাকে দুর্বলতা ভাবতে শুরু করে, কিন্তু তারা এটা ভুলে গিয়েছিল যে সিংহ শিকার করা ভুলে গেলেও তার থাবার জোর কমে যায় না। আর এই ঘুমন্ত সিংহকে জাগিয়ে তোলার কারণ হয়ে দাঁড়ায় এক নতুন বোকাশোকা চেহারার ছেলে, যে তার সব থেকে কাছের বন্ধু হয়ে ওঠে। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক কি হয় যখন এই সিংহ তার বন্ধুর জন্য গর্জে ওঠে। শুরু করছি 2020 সালে সুপারহিট কোরিয়ান মুভি মিস্টার বস। আর বরাবরের মতো আমি মুভিম্যান আছি আপনাদের সাথে। তো গল্পের শুরুতেই আমরা দেখি সাউথ কোরিয়ার একটা শহর, যেখানে কিম নামের এক ভদ্রলোক তার ছেলে ইয়ঞ্জুকে নিয়ে একটা ট্রাক ভর্তি মালামাল নিয়ে কোথাও একটা যাচ্ছেন। বাবা ছেলের কথাবার্তা শুনেই আমরা বুঝতে পারি যে তারা আসলে তাদের পুরনো শহর ছেড়ে অন্য একটা শহরে চলে যেতে বাধ্য হচ্ছে। কিন্তু কেন, হঠাৎ করে বাড়িঘর ছেড়ে অন্য শহরে কেন যাচ্ছেন তারা? আসলে ইয়ঞ্জুদের আর্থিক অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তার বাবা মানুষের কাছ থেকে ধার আর লোন নিতে নিতে একেবারে ঋণের পাহাড়ে ডুবে গেছেন, আর এখন সেই টাকা শোধ করার মতো ক্ষমতা তার আর নেই। তাই লোকলজ্জার ভয়ে পাওনাদারের হাত থেকে বাঁচতে শহর ছেড়ে পালানো ছাড়া তাদের কাছে আর কোনো উপায় ছিল না। এরপর অনেকটা পথ পাড়ি দিয়ে বাবা ছেলে মিলে একটা নতুন শহরে এসে পৌঁছায়। তারা তাদের মালামালগুলো নতুন একটা বাড়িতে তুলতে শুরু করে। এখানে আমরা জানতে পারি যে ইয়ঞ্জুনের একজন মা আর একটা বোনও আছে, কিন্তু তারা ইয়ঞ্জুনের দাদির সাথে থাকে, কারণ ইয়ঞ্জুনের মা অনেক বছর ধরে অসুস্থ। তাই তার দাদি তার দেখাশোনা করেন, আর ইয়ঞ্জুন তার বাবার সাথে থেকে পড়াশোনা করে। তো নতুন শহরে এসে বাবা ছেলে যখন একসাথে খেতে বসেছে, তখন তারা গল্প করছিল যে কিভাবে তারা তাদের নতুন জীবনটা শুরু করতে পারবে, কিভাবে সবকিছু আবার নতুন করে গুছিয়ে নেবে। সেই দিন বিকালে আমাদের হিরো ইয়ঞ্জুন একটু বেরিয়েছিল নতুন এলাকা ঘুরে দেখার জন্য, আর তখনই তার চোখে পড়ে অদ্ভুত এক কাণ্ড। সে দেখে তার সামনে একটা বেশ মোটা ছেলে দাঁড়িয়ে আছে, যে কিনা খুব অদ্ভুত আচরণ করছে। ছেলেটা ইয়ঞ্জুনের দিকে বেশ কিছুক্ষণ অদ্ভুতভাবে তাকিয়ে থাকে, আর তারপর হঠাৎ করে সেখান থেকে চলে যায়। ইয়ঞ্জুন তো কিছুই বুঝে উঠতে পারছিল না যে ছেলেটার আসলে সমস্যাটা কি। ছেলেটার আচরণও তার কাছে বেশ অস্বাভাবিক লেগেছে। এরপর দেখতে দেখতে বেশ কয়েকটা দিন কেটে যায়। ইয়ঞ্জুন এখানকার একটা নতুন স্কুলে ভর্তি হয়েছে, আর আজ ছিল সেই স্কুলের প্রথম দিন। সে একদম স্বাভাবিকভাবে রেডি হয়ে স্কুলে চলে আসে, কিন্তু স্কুলের ছেলেগুলো তাকে কেমন যেন অদ্ভুতভাবে দেখছিল, কারণ ইয়ঞ্জুন দেখতে একটু বোকাশোকা টাইপের ছিল। ইয়ঞ্জুন যখন তার ক্লাসরুমের সামনে পৌঁছায়, ঠিক তখনই অন্য পাশ থেকে কয়েকজন ছেলে আসছিল, আর ওদেরকে দেখেই পুরো স্কুলের পরিবেশ থমথমে হয়ে যায়। আসলে ওরা ছিল এই স্কুলের সব থেকে ভয়ানক একটা গ্যাং, আর তাদের গ্যাং এর নামটা ছিল জিউস গ্যাং। আর এই গ্যাং চালায় জেনুন নামের একটা ছেলে, যে কিনা গ্যাংটার লিডার আর স্কুলের সিনিয়র। স্কুলের প্রায় সবাই ওদেরকে জমের মতো ভয় পায়, এমনকি স্কুলের নিয়ম কানুনও যেন ওদের কথাই চলে। এখানে ইয়ঞ্জুনের সাথে স্যাম নামের একটা ছেলের পরিচয় হয়, যে ছিল ইয়ঞ্জুনের ক্লাসমেট। স্যাম তখন ইয়ঞ্জুনকে ওই জিউস গ্যাংকে দেখিয়ে বলে, ওই যে দেখছিস কয়েকজন আসছে, ওরা আমাদের স্কুলের অনেক ভয়ানক একটা গ্যাং, আর আমাদের স্কুলের এমন দুইটা গ্যাং আছে, দুটোই মারাত্মক ভয়ঙ্কর। ওদের প্রত্যেকটা মেম্বারই খুব শক্তিশালী, ওদের সঙ্গে ফাইটে পেরে ওঠা প্রায় অসম্ভব। একটা হলো জিউস গ্যাং আর অন্যটা বাধাই গ্যাং। তাই তুই সবসময় এদের থেকে 100 হাত দূরে থাকার চেষ্টা করবি, না হলে কিন্তু তুইও ওদের ফাঁদে পড়ে যেতে পারিস। কিন্তু ইয়ঞ্জুন এসব নিয়ে খুব একটা পাত্তা দেয় না। তার মনে হচ্ছিল স্কুলে কে গ্যাংস্টার আর কে কি, তা দিয়ে তার কি হবে, সে তো এখানে পড়াশোনা করতে এসেছে, তাই মন দিয়ে পড়াশোনাই করবে। এই ভেবে ইয়ঞ্জুন সোজা তার ক্লাসে চলে যায়। আর কিছুক্ষণের মধ্যেই ক্লাস শুরু হলে সেখানে তাদের ক্লাস টিচার ঢোকেন। আর এই টিচারকে দেখে তো ইয়ঞ্জুনের চোখ কপালে, কারণ টিচারটা দেখতে যেমন ফানি তেমনই ভাবসাবও বেশ অদ্ভুত। তবে উনি ছিলেন তাদের নতুন টিচার। তিনি ক্লাসে এসে নিজের পরিচয় দিয়ে বললেন তার নাম পার্ক। এরপর তিনি সবাইকে পড়াতে শুরু করলেন। এদিকে ইয়ঞ্জুনের পিছনের সিটে বসা স্যাম ওকে ফিসফিস করে বলে, এই টিচারকে দেখে তোর হাসি পেতে পারে, কিন্তু একটা কথা জেনে রাখ, এই টিচার কোনো সাধারণ টিচার না। দেখতে ফানি হলেও লোকটার অনেক ট্যালেন্ট আছে, প্রিন্সিপাল নিজেই ওকে হায়ার করে এনেছেন। এরপর এলো ব্রেক টাইম। দেখা গেল ক্লাসের একটা ছেলে ইয়ঞ্জুনকে ডাকছে। ইয়ঞ্জুন তার কাছে গিয়ে ছেলেটাকে বলল, আঙ্কেল আপনি কি আমাকে ডাকছেন? আর যায় কোথায়, আঙ্কেল শুনে তো ছেলেটার মাথা গরম হয়ে গেল। আসলে ছেলেটা ক্লাসের সবার থেকে বড় হয়, তাকে দেখতে একটু আঙ্কেলের মতোই লাগতো, কিন্তু ইয়ঞ্জুনের ছেলেটাকে কেমন যেন চেনা চেনা লাগছিল। আর ঠিক তখনই তার মনে পড়লো, আরে এ তো সেই মোটা ছেলেটা যার সাথে কিছুদিন আগেই তার রাস্তায় দেখা হয়েছিল, যে তাকে দেখে অদ্ভুত আচরণ করে চলে গিয়েছিল। ছেলেটা তখন ইয়ঞ্জুনকে বলে তার নাম ইয়ংশু, আর সে এই স্কুলের অন্যতম শক্তিশালী একটা স্টুডেন্ট। ইয়ংশু আরো জানায় যে সে একটা কারণে ইয়ঞ্জুনকে ডেকেছে। আসলে ইয়ঞ্জুন যে বাড়িতে উঠেছে তার বাড়িও ওদেরই পাশে, অর্থাৎ তারা ক্লাসমেট হওয়ার পাশাপাশি প্রতিবেশীও। আর তাই ইয়ংশু ইয়ঞ্জুনের সাথে বন্ধুত্ব করতে চায়। সে ইয়ঞ্জুনের সাথে হাত মেলায় আর বলে যদি তার কোনো সাহায্য প্রয়োজন হয় তাহলে সে যেন তাকে জানায়। নতুন স্কুলে এসেই এমন একটা বন্ধু পেয়ে ইয়ঞ্জুন তো দারুণ খুশি। সে
সে খুশি মনে ক্লাসে ফিরে আসে। ক্লাসে জিন নামের একটা ছেলে হেডফোন লাগিয়ে গান শুনছিল। এই জিন ছিল ইয়ংশুর বেস্ট ফ্রেন্ড। ইয়ংশু আর জিনের আরো বেশ কয়েকজন বন্ধু ছিল। ক্লাসের সবাই যখন বাইরে মজা করছিল তখন ওরা সবাই মিলে ক্লাসের ভেতরেই ছিল। ইয়ংশুর মতোই জিনও ছিল অনেক শক্তিশালী আর তার ফাইটিং স্কিলও ছিল দুর্দান্ত। এটা জেনে ইয়ংজু আরো খুশি হয়, কারণ ইয়ংশু যেহেতু তার বন্ধু হয়েছে তাহলে আস্তে আস্তে পুরো টিমটার সাথেই তার বন্ধুত্ব হয়ে যাবে। আর এই স্কুলে যেহেতু গ্যাংস্টারদের এত দাপট, সেখানে ইয়ংশুর মতো বন্ধু পাশে থাকলে তার জন্য অনেক ভালোই হবে। এদিকে দেখা গেল ইয়ংশু খেতে খুব ভালোবাসে। সে যখনই সময় পায় তখনই খেতে থাকে আর খাওয়া শেষ হলেই ক্লাসেই ঘুমিয়ে পড়ে। অন্যদিকে জিন যখন ক্লাসের জানলার কাছে দাঁড়িয়েছিল তখন উপরের ফ্লোরের ক্লাস থেকে তাদের একজন সিনিয়র তাকে ডাক দেয়। এই সিনিয়রের সাথে জিনের আগে থেকেই ঝামেলা চলছিল। সে জিনকে নিয়ে হাসাহাসি করে আর খুব বাজে ভাষায় তাকে গালাগালি করে, কিন্তু জিন এসব একদমই সহ্য করার পাত্র না, কারণ সে ছিল অনেক সাহসী। জিনও তখন সেই সিনিয়রকে হুমকি দিয়ে বলে যে সে তাকে দেখে নেবে, কিন্তু এর কিছুক্ষণ পরেই দেখা যায় সেই সিনিয়র তার দলবল নিয়ে জিনের ক্লাসে চলে এসেছে। এই সিনিয়রের নাম ছিল অবলিং। অবলিং জিনের কাছে এসে বলে, তোর এত বড় সাহস, তুই আমাকে হুমকি দিস? একটু আগে না বললি আমাকে দেখে নিবি? এই নে, আমি তোর সামনে, কি করবি? আমার মারবি? মার তাহলে। কিন্তু জিন ক্লাসরুমের মধ্যে কোনো ঝামেলা করতে চাচ্ছিল না, তাই সে চুপ করেছিল। অবলিং তখন জিনকে মারতেই যাচ্ছিল, ঠিক তখনই ইয়ংশুর ঘুম ভেঙে যায়। ইয়ংশু অবলিংকে বলে, তুই যদি আমার বন্ধুর গায়ে হাত দিস তাহলে তোদেরকে এখানেই পুঁতে ফেলবো। অবলিং তখন জিনকে ছেড়ে সোজা ইয়ংশুর কলার ধরে ফেলে। এখানে তাদের মধ্যে একটা বিশাল ফাইট হতেই যাচ্ছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তে তাদের ক্লাস টিচার পার্ক সেখানে চলে আসেন আর তিনি অবলিং আর তার গ্যাংকে ধমক দিয়ে ক্লাস থেকে বের করে দেন। আর তাই অবলিং আর তার গ্যাং সেখান থেকে অপমানিত হয়ে চলে যায়। আর এই দৃশ্য দেখে ইয়ংশুং, জিন আর ইয়ুনজুন তিনজন মিলে হাসতে হাসতে শেষ। এরপর তারা একসাথে বসে খাবার খেতে শুরু করে। তারা তিনজনই তাদের খাবার ভাগাভাগি করে খাচ্ছিল আর সেই সিনিয়রদেরকে নিয়ে মজা করছিল যে কিভাবে তারা হিরো হতে এসে ভেজা বিড়ালের মতো পালিয়ে গেল। আর এইসব নিয়ে মজা করতে করতে ইয়ুনজুন খুব অল্প সময়ের মধ্যেই তাদের অনেক কাছের বন্ধু হয়ে যায়। আর ইয়ংশু তখন ইয়ুনজুনকে বলে, তোকে আমাদের টিমে পেয়ে আমরা অনেক খুশি, তুই অনেক ভালো একটা ছেলে। আজ থেকে আমাদের টিমটা পূর্ণতা পেল, আজ থেকে আমরাও একটা গ্যাং। আর ইয়ংশু তখন তাদের গ্যাং এর জন্য একটা নামও ঠিক করে ফেলে। সে বলে তাদের গ্যাং এর নাম হবে রিইউনিয়ন। এই গ্যাং এ তারা তিনজন ছাড়াও তাদের বাকি বন্ধুদেরকেও যুক্ত করা হলো। তারা যখন এসব নিয়ে কথা বলছিল ঠিক তখনই পিঞ্জন নামের একটা ছেলে দৌড়ে এসে খবর দেয় যে জিউস গ্যাং স্কুলে সবার জন্য একটা ঘোষণা করেছে। তারা স্কুলে একটা রেসলিং টুর্নামেন্টের আয়োজন করেছে, যেখানে ফার্স্ট গ্রেডের সব ছাত্ররাই অংশগ্রহণ করতে পারবে। আর এই টুর্নামেন্টে যে জিতবে সে সরাসরি জিউস গ্যাং এর সদস্য হতে পারবে। এই খবরটা শোনার পর তো স্কুলের সব ছেলেদের মধ্যে একটা রীতিমতো হইচই পড়ে গেল, কারণ জিউস গ্যাংকে সবাই ভয় পায়। আর তাই এই গ্যাং এর সদস্য হতে পারলে তারও একটা আলাদা পাওয়ার তৈরি হবে, যেটা সবাই চাচ্ছিল। তাই সবাই স্কুলের মাঠে চলে আসে আর রেসলিং প্র্যাকটিস করতে শুরু করে দেয়। ইয়ুনজুন আর তার বন্ধুরাও সবার এই উত্তেজনা দেখতে এসেছিল, কিন্তু জিন বা ইয়ংশু কারোরই এই গ্যাং এ যোগ দেওয়ার কোনো ইচ্ছা ছিল না, কারণ তারা জানতো জিউস গ্যাং এর প্রত্যেকটা সদস্যই এক একটা বখাটে, কারণ তারা নিজেদের পাওয়ার শুধু খারাপ কাজে ব্যবহার করে। তাই তারা সবাই সেখান থেকে ক্লাসে ফিরে যায়। আর ক্লাসে এসে ইয়ুনজুন ফাইট প্র্যাকটিস করতে শুরু করে, কারণ সে এতক্ষণে বুঝে গিয়েছিল যে পুরো স্কুলটাই গ্যাংস্টারদের দখলে, আর তাই এখানে টিকতে হলে তাকেও শক্তিশালী হতে হবে। ইয়ুনজুন তখন জিনকে বলে, আচ্ছা তুই তো অনেক ভালো ফাইট পারিস, তুই কি আমাকে ফাইট শেখাবি যাতে আমি অন্তত নিজের আত্মরক্ষা করতে পারি? জিন এতে রাজি হয়ে যায় আর ইয়ুনজুনকে ফাইটের বিভিন্ন কৌশল শেখাতে শুরু করে। সে ইয়ুনজুনকে বলে, ফাইট হলো একটা দক্ষতা, যত বেশি প্র্যাকটিস করা হবে ফাইটিং স্কিল তত বাড়বে। আর এখানে দেখা যায় ইয়ুনজুনের ফাইটিং স্কিলও বেশ ভালো। জিন তাকে যা যা দেখাচ্ছিল সে সাথে সাথেই সবগুলো করতে পারছিল। জিন তখন বলে, তোর শুধু একটু প্র্যাকটিসের দরকার। তাই ইয়ুনজুন বাড়িতে এসেও নিজে নিজে ফাইট প্র্যাকটিস করতে থাকে, এমনকি সে নিজেকে শক্তিশালী বানানোর জন্য নানান ধরনের ব্যায়াম শুরু করে দেয়। জিন তাকে দুই আঙ্গুলের উপর ভর দিয়ে একটা বিশেষ ব্যায়াম করতে বলেছিল, যেটা তার হাতের হাড়কে মজবুত করবে। অনেক কষ্ট হলেও ইয়ুনজুন সেটাই করতে থাকে। পরের দিন সকালে ইয়ুনজুন আর ইয়ংশু একসাথে স্কুলে যাচ্ছিল। হাঁটতে হাঁটতে ইয়ংশু ইয়ুনজুনকে বলে যে একসময় সে কত ভালো একজন ফাইটার ছিল, স্কুলে সবাই তাকে ভয় পেত, বিশেষ করে গ্যাংস্টাররা তার সাথে লাগতেই আসতো না। কিন্তু কোনো একটা কারণে সে হঠাৎ করেই ফাইট করা ছেড়ে দিয়েছে এবং প্রতিজ্ঞা করেছে যে সে কখনো খারাপ আচরণ বা ফাইট করবে না। আর যখনই গ্যাংস্টাররা এটা বুঝতে পেরেছে তখন থেকেই তারা তার পেছনে লেগেছে। কিছু দূর এগোতেই তারা দেখতে পায় স্কুলের কয়েকজন ছেলে মেয়ে মিলে একটা ছেলেকে বুলি করছে আর তার ব্যাগ থেকে টাকা বের করে নিচ্ছে। এটা দেখে ইয়ুনজুন আর ইয়ংশুর খুব রাগ হয়, কিন্তু ইয়ংশু তো ফাইট করবে না। তাই ইয়ুনজুন সেখানে তার ফাইটিং স্কিল কাজে লাগায়। সে এমন ভাবে ওদেরকে ভয় দেখায় যে ওরা ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু পালিয়ে গিয়ে তারা সোজা জিউস গ্যাং এর কয়েকজন সদস্যকে সবকিছু বলে দেয়। এরপর ইয়ুনজুন আর ইয়ংশু যখন ক্লাসে পৌঁছায় তখন দেখে যে সেখানে ইয়ংশুর জন্য জিউস গ্যাং এর কিছু ছেলে অপেক্ষা করছে, আর তাদের মধ্যে একজনের নাম ছিল বোর্ডম্যান। সে ইয়ংশুকে এসে বলে, তোদের তো অনেক সাহস হয়েছে তাই না? তোরা এখন আমাদের মেম্বারের কাজেও বাধা দিচ্ছিস। আর তুই ইয়ংশু, তুই না ফাইট থেকে দূরে থাকবি বলেছিলি, তাহলে আবার কেন আমাদের ব্যাপারে নাক গলাচ্ছিস? ইয়ংশু তখনও ফাইট করার কোনো ইচ্ছাই ছিল না, তাই সে ওদেরকে চলে যেতে বলে, কিন্তু বোল্ডম্যান তাদের হুমকি দিয়ে যায়। ঠিক এমন সময় সেখানে জিউস গ্যাং এর লিডার জেনুন চলে আসে। সে এসেই তার লোক বোল্ডম্যানকে একটা থাপ্পড় মেরে বলে, তোর সাহস কি করে হলো ইয়ংশুকে এসব কথা বলার? তুই কি ভুলে গেছিস যে ইয়ংশু একসময় আমাদের মতোই ছিল? এরপর জেনুন ইয়ংশুকে বলে, আমি শুনেছি তুই আমার টুর্নামেন্টে অংশ নিবি না, কিন্তু আমি চাই তুই অংশগ্রহণ কর, কারণ আমি জানি এই টুর্নামেন্টে তুই জিতবি, আর তুই জিতলে আমাদের টিমে যোগ দিতে পারবি, তাতে আমাদের গ্যাং আরো শক্তিশালী হবে। কিন্তু ইয়ংশু তাকে সাফ জানিয়ে দেয় যে তাদের
গ্যাংয়ের প্রতি তার কোনো আগ্রহই নেই। সে অনেক আগেই ফাইট করা ছেড়ে দিয়েছে এবং শান্তিতে পড়াশোনা শেষ করতে চায়। তাই জেনুন যেন আর কখনো তাকে এই ধরনের প্রস্তাব দিতে না আসে। এতে জেনুন বেশ রেগে যায় আর ইয়ংশুকে বলে, ফাইট ছেড়ে দিয়ে তোর ভাব অনেক বেড়ে গেছে তাই না? আমিও দেখবো তোর এই বড়াই আর কতদিন থাকে, দেখে নিস, একদিন তোকে আমার টিমে আসতেই হবে। এই বলে জেনুন তার দলবল নিয়ে সেখান থেকে চলে যায়। ওই দিন স্কুল ছুটির পর ইয়ুনজুন ইয়ংশুর পিছু পিছু তার বাড়িতে চলে যায়, কারণ সে আসলে ইয়ংশুর ফাইটিং স্কিল সম্পর্কে আরো জানতে চায়। কিন্তু সেখানে গিয়ে সে দেখে ইয়ংশু একসাথে 50টা সেদ্ধ ডিম খাচ্ছে। এটা দেখে সে কিছুটা আন্দাজ করতে পারছে যে কেন ইয়ংশু এতটা শক্তিশালী। ইয়ুনজুন তখন জানতে চায় জেনুন কেন বলল যে ইয়ংশু একসময় তাদের মতোই ছিল। ইয়ংশু তখন তাকে সবকিছু খুলে বলে। সে জানায় যে একসময় সেও তাদের মতোই গ্যাংস্টার ছিল, কিন্তু পরে নিজের ভুল বুঝতে পেরে সে এখন সঠিক রাস্তায় ফিরে এসেছে। কিন্তু জেনুন চায় না যে সে ভালো হয়ে যাক, তাই সে সবসময় ইয়ংশুকে উস্কানোর চেষ্টা করে যাতে সে তার প্রতিজ্ঞা ভেঙে আবারও ফাইটিং লাইনে ফিরে আসে। পরের দিন ইয়ংশু যখন ক্লাসে ঘুমাচ্ছিল তখন তার এক বন্ধু দৌড়ে এসে জানায় যে জিউস গ্যাং এর সবাই নাকি তার ছোট ভাইকে ধরে নিয়ে বাস্কেটবল ক্লাবে গেছে। এই কথা শুনে ইয়ংশু তার পুরো টিম নিয়ে সেখানে ছুটে যায় আর সেখানে গিয়ে দেখে জিউস গ্যাং এর সবাই তার ছোট ভাইকে বুলি করছে। ইয়ংশুকে দেখে জেনুন বলে, তুই তো আমাদের সাথে ফাইট করবি না, তাই তোর ছোট ভাইকে নিয়ে এসেছি। এখন বোল্ডম্যানের সঙ্গে তোর ছোট ভাইয়ের ফাইট করতে হবে। যদি সে ফাইট না করে তাহলে আমরা ভাববো যে সে একটা কাপুরুষ। এই কথা শুনে ইয়ংশুর ভাই অনেক রেগে গিয়ে চ্যালেঞ্জটা মেনেই নেয়। ফাইট শুরু হয়। ইয়ংশুর ভাই খুব ভালোভাবে বোল্ডম্যানকে প্রতিরোধ করছিল, কিন্তু বোল্ডম্যান ছিল অনেক চালাক। সে এক পর্যায়ে ইয়ংশুর ভাইয়ের মাথায় এমন জোরে আঘাত করে যে সে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর বোল্ডম্যান তাকে অনবরত মারতেই থাকে আর বিভিন্ন কথা বলে ইয়ংশুকে উস্কাতে থাকে। সে বলতে থাকে, আমার তো মনেই হয় না তোর দুজন ভাই, তোর ভাই কত হ্যান্ডসাম আর তুই তো একটা জলহস্তি। যদি ও সত্যি তোর ভাই হয় তাহলে আয়, ওকে বাঁচিয়ে নিয়ে যা। ইয়ংশুর তখন রাগে গা জ্বলছিল, কিন্তু সে অনেক কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করে, কারণ সে বুঝতে পারছিল তাকে দিয়ে ফাইট করানোর জন্যই ওরা এসব করছে। পরের দিন ক্লাসে দেখা যায় অন্য একটা গ্যাং এর ছেলেরা এসে জিনকে খুঁজছে। তারা জিনকে বাজে ভাষায় গালাগালি করে আর মারতে যায়। এতে জিন আর রাগ কন্ট্রোল করতে পারে না, সেও ছেলেটাকে মারতেই যাচ্ছিল, কিন্তু ইয়ংশু এসে তাকে থামায়। কিন্তু ওই ছেলেরা ফাইট করার জন্যই এসেছিল। তারা ক্লাসের চেয়ার টেবিল হাতে তুলে নেয়। এটা দেখে জিন আর ইয়ুনজুনও ফাইট করার জন্য রেডি হয়ে যায়। আর ইয়ংশু সে তো ফাইট করতে পারবে না, কিন্তু সে দারুণভাবে তার বন্ধুদের সাহস জুগিয়ে যাচ্ছিল। এরপর শুরু হয় তুমুল মারামারি। জিন আর ইয়ুনজুন দুজনেই খুব ভালো ফাইট করতে থাকে। ইয়ুনজুন যদিও ফাইট করতে ভয় পেত, কিন্তু জিনের শেখানো কৌশলগুলো কাজে লাগিয়ে সেও দারুণভাবে লড়ছিল। আর শেষ পর্যন্ত তারা ওই গ্যাং এর সবাইকে মেরে তাদের অবস্থা খুব খারাপ করে দেয়। কিন্তু এই ফাইটের কথা পুরো স্কুলে ছড়িয়ে পড়ে। আর তাই পরের দিন ক্লাস টিচার পার্ক তাদের সবাইকে ডেকে পাঠায় আর শাস্তি হিসেবে তাদের সবাইকে বেত দিয়ে মারতে শুরু করে। মিস্টার পার্ক তাদেরকে এমন ভাবে মারলো যে সবার পেছনে ছাল উঠে যাওয়ার জোগাড়। এরপর ইয়ুনজুন আর তার বন্ধুরা স্কুলের ছাদে গিয়ে একে অপরের ফার্স্ট এইড দিচ্ছিল, কারণ টিচার এমন জায়গায় মেরেছে বন্ধু ছাড়া আর কাউকে দেখানোর কোনো উপায় নেই। আচ্ছা বন্ধুরা, তোমরাও কি স্কুলে থাকতে কখনো এই জায়গায় মার খেয়েছো? আচ্ছা যাই হোক, এমন সময় স্যাম সবার মুড ভালো করার জন্য খাবার নিয়ে আসে। তারা সবাই মিলে কষ্ট ভুলে গিয়ে খেতে বসে পড়ে, কিন্তু জিন তখন বলে, আমার একটা জরুরি কাজ আছে। এই বলে সে সেখান থেকে চলে যায়। ইয়ুনজুন তখন জানতে চায় জিন কোথায় গেল। স্যাম তখন জানায় যে জিন আসলে অনেক পরিশ্রমী একটা ছেলে। সে পড়াশোনার পাশাপাশি একটা পার্ট টাইম জবও করে, কারণ তার গার্লফ্রেন্ডের একটা বড় রোগ ধরা পড়েছে আর তার অপারেশনের জন্য অনেক টাকার দরকার। জিন তার গার্লফ্রেন্ডকে পাগলের মতো ভালোবাসে আর তাই সে দিনরাত কঠোর পরিশ্রম করে। আর এসব শুনে ইয়ুনজুন বুঝতে পারে যে জিন আসলে কতটা দায়িত্বশীল। এদিকে স্কুলে বারবার ফাইট করার কারণে স্কুল কর্তৃপক্ষ জিনকে স্কুল থেকে বের করে দেয়। আর এতে ইয়ুনজুন আর তার বন্ধুদের মন খুব খারাপ হয়ে যায়। পরের দিন স্কুল ছুটির পর ইয়ংশু ইয়ুনজুনকে একটা জায়গায় নিয়ে যায় যেখানে তার গার্লফ্রেন্ড জেমি অপেক্ষা করছিল। ইয়ুনজুন তখন জানতে পারে যে ইয়ংশু আসলে তার গার্লফ্রেন্ডের জন্যই ফাইট করা ছেড়ে দিয়েছে। আসলে এই জেমি ইয়ংশুকে কথা দিতে বাধ্য করেছিল যে সে যেন আর কোনোদিন ফাইট না করে। জেমি তখন ইয়ুনজুনকে তার বান্ধবী সারাং এর সাথে পরিচয় করিয়ে দেয়। সারাং দেখতে অনেক সুন্দর আর সহজ সরল একটা মেয়ে ছিল। আর যায় কোথায়, প্রথম দেখাতেই আমাদের হিরোর মনে বেজে উঠলো ভালোবাসার গিটার। ইয়ুনজুনের মনে এই প্রথমবার কোনো মেয়ের জন্য ভালোবাসা জেগেছে। এরপর আস্তে আস্তে ইয়ুনজুন আর সারাং এর মধ্যে কথা হতে শুরু করে আর তারা একটা কফি শপে দেখা করতে যায়। কিন্তু অবলিং সারাংকে দেখে বলে, কয়েকদিন আগেই না তুমি হিউক নামের একটা ছেলের সাথে ঘুরতে, এত তাড়াতাড়ি বয়ফ্রেন্ড চেঞ্জ করে ফেললে, ব্যাস সব শেষ। ইয়ুনজুন তো সারাংকে পুরো ভুল বুঝে বসলো। সে সারাং এর কোনো কথা না শুনেই সেখান থেকে চলে যায়। সারাং তখন কাঁদতে কাঁদতে বলে, ভালোই হয়েছে তোমার সাথে আমার সম্পর্ক হয়নি, হলে হয়তো আরো বেশি কষ্ট পেতে হতো। পরে ইয়ংশু ইয়ুনজুনকে সবটা খুলে বলে আসলে হিউক নাম ছিল সারাং এর এক্স বয়ফ্রেন্ডের, যে একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। এই ঘটনার পর সারাং মানসিকভাবে ভেঙে পড়েছিল আর এতদিন পর সে হয়তো ইয়ুনজুনকে নিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছিল। এসব শুনে ইয়ুনজুন বুঝতে পারে যে সে সারাং এর সাথে কতটা অন্যায় করে ফেলেছে। পরের দিন ইয়ংশুর সাহায্যে ইয়ুনজুন সারাং এর কাছে ক্ষমা চায় আর তাদের মধ্যে আবারও সবকিছু ঠিক হয়ে যায়। এর কিছুদিন পরেই ক্লাসে একটা ছেলে ইয়ুনজুনের কাছে সাহায্য চাইতে আসে। তাকে নাকি কয়েকজন সিনিয়র মিলে বুলি করছে। ইয়ুনজুন এটা শুনে তাকে সাহায্য করতে রাজি হয়ে যায়। আর যখন সেই সিনিয়ররা ছেলেটাকে খুঁজতে আসে তখন ইয়ুনজুনকে দেখে তারা ভয়ে পালিয়ে যায়, কারণ ততদিনে ইয়ুনজুনের ফাইটার হিসেবে বেশ নাম হয়ে গেছে। এতে ইয়ুনজুনের আত্মবিশ্বাসও অনেক বেড়ে যায়। সে তার বন্ধুদেরকে নিয়ে ঠিক করে যে তারা স্কুলের দুর্বল ছাত্রদের জন্য একটা গ্রুপ খুলবে যারা বুলিদের হাত থেকে সবাইকে রক্ষা করবে। কিন্তু এই
এই খবর জিউস গ্যাং এর লিডার জেনুনের কানে পৌঁছে যায়, আর সে তার দলবল নিয়ে সেখানে চলে আসে আর ইউনজুনকে হুমকি দিয়ে বলে, এই স্কুলের আসল হিরো হচ্ছে আমি, আমার সাথে পাঙ্গা নিতে আসলে তুই আর বেঁচে ফিরতে পারবি না। আর ইয়ংসু এই ঘটনা জানার পর ইউনজুনকে বলে, কি দরকার অন্যের ঝামেলা নিজের মাথায় নেওয়ার, আমরা স্কুলে পড়াশোনা করতে এসেছি, মারামারি করতে না। এই কথা শুনে ইউনজুন রেগে গিয়ে ইয়ংসুকে বলে, তুই না নিজেকে ফাইটার বলতি, এই তোর সাহস, তুই চোখের সামনে অন্যায় দেখেও চুপ করে থাকবি, তাহলে তো তুই একটা স্বার্থপর। এই কথা শুনে ইয়ংসুও রেগে যায় আর দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়, যদিও তাদের বন্ধুরা তাদেরকে থামিয়ে দেয়। এর কিছুদিন পর ইয়ংজুন যখন ক্লাসে ঘুমাচ্ছিল তখন একটা ছেলে দৌড়ে এসে জানায় যে তার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে। সে দৌড়ে হাসপাতালে গিয়ে দেখে তার বাবার অবস্থা খুবই খারাপ। ইয়ংজুন তখন স্কুলে যাওয়া বন্ধ করে দেয় আর তার বাবার চিকিৎসার খরচ চালানোর জন্য তার ফ্যাক্টরিতে কাজ করতে শুরু করে। কাজটা আসলে খুবই কষ্টের ছিল, আসলে সে এর আগে উপলব্ধি করতে পারেনি যে তার বাবা কতটা পরিশ্রম করেন, এমনকি কাজ করতে গিয়ে তার হাতও বিভিন্ন জায়গায় কেটে যায়। আর প্রথম দিন অনেক কষ্ট হলেও সে কোনোভাবে কাজটা শেষ করে আর হাসপাতালে ফিরে নিজের বাবার দিকে তাকিয়ে ভাবছিল তার বাবা তার জন্য কত কিছু করছে। পরের দিন ইয়ংজুন যখন কাজে যায় সে অবাক হয়ে দেখে তার বন্ধুরা তাকে সাহায্য করতে চলে এসেছে। আর বন্ধুদেরকে একসাথে দেখে ইয়ংজুন বুঝতে পারে সত্যিকারের বন্ধুত্ব আসলে কাকে বলে, আর তারা সবাই মিলে হাসতে খেলতে ইয়ংজুনকে সাহায্য করে। এর কিছুদিন পর ভুল করে ইয়ংজুনের হাত থেকে বোল্ডম্যানের গায়ে চা পড়ে যায়, আর বোল্ডম্যান তো ফাইট করার একটা সুযোগ পেয়ে গেলেই হলো, সে ইয়ংজুনকে ফাইটের জন্য চ্যালেঞ্জ করে। আর বন্ধুদের এই অবস্থা দেখে ইয়ংসু আর চুপ করে থাকতে পারে না, সে তার প্রতিজ্ঞা ভাঙার জন্য রেডি হয়ে যায়। সে জেনুনের কাছে গিয়ে বলে, আমার বন্ধুদেরকে জ্বালাতন করা বন্ধ কর, যদি তোর এতই ফাইট করার শখ থাকে তাহলে আমি তোকে চ্যালেঞ্জ দিচ্ছি, আমাদের গ্যাংয়ের সাথে তোদের একটা ফাইনাল ফাইট হবে, আর যদি এই ফাইটে তোরা হেরে যাস তাহলে তোদেরকে এই জিউস গ্যাংকে সারা জীবনের জন্য ভেঙে ফেলতে হবে। আর জেনুন হাসতে হাসতে এই চ্যালেঞ্জটা গ্রহণ করে। এরপর শুরু হয় প্রস্তুতির পালা। আসলে জিউস গ্যাংয়ের সদস্য সংখ্যা অনেক বেশি ছিল, কিন্তু ইয়ংসু তার পুরনো গ্যাংস্টার বন্ধুদেরকে ডেকে নিয়ে আসে আর তাদের টিমটাকেও অনেক বড় বানিয়ে ফেলে। এরপর দেখতে দেখতেই ফাইটের দিন চলে আসে আর দুই গ্যাং তাদের নির্দিষ্ট জায়গায় হাজির হয়ে যায়, কিন্তু সেখানে গিয়ে ইয়ংসুরা দেখে জেনুন আসলে তাদের সাথে চালাকি করেছে, সে স্কুলের অন্য একটা গ্যাংকেও তাদের দলেই ভিড়িয়ে নিয়েছে, আর তাই তাদের সদস্য সংখ্যা এখন অনেক বেশি। কিন্তু এটা দেখে ইয়ংসু বা তার টিমের কেউই ভয় পায় না, কারণ এটা তাদের জন্য একটা লড়াই ছিল না, এটা ছিল অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যুদ্ধ। আর এরপর শুরু হয়ে গেল সিনেমার সব থেকে বড় ফাইট। ইয়ংসু যে কতটা ভয়ানক ফাইটার তা সেই দিন সবাই দেখতে পেল। সে একাই পরপর 10-12 জনকে শুইয়ে দিল, আর ইয়ংজুনও এতদিনে একটা ভালো ফাইটার হয়ে গিয়েছে। ইয়ংসুদের টিমের সদস্য সংখ্যা কম হলেও তাদের প্রত্যেকেই ছিল স্কিল ফাইটার, তাই শেষ পর্যন্ত জিউসের গ্যাং ফাইটে হেরে যায়। ইয়ংসু আর তার টিম জিতে যায়, আর তারা সবাই মিলে সেদিন একটা বড় পার্টি করে। তারা ভেবেছিল জিউস গ্যাং হয়তো উচিত শিক্ষা পেয়েছে আর কখনো তাদের সাথে লাগতে আসবে না, কিন্তু এই খুশির রেশ কাটতে না কাটতেই তাদের জীবনে নেমে আসে একটা বড় ঝড়। পরের দিন স্যাম দৌড়ে এসে খবর দেয় যে ইয়ংসুর অবস্থা খুব খারাপ, সে এখন হাসপাতালে ভর্তি। গতকাল রাতে কারা যেন তার উপর হামলা করেছিল আর তার মাথায় মারাত্মকভাবে আঘাত করেছে। ডাক্তার বলেছে তার জ্ঞান কবে ফিরবে সেটা বলতে পারছে না। এই খবর শুনে ইয়ংজুন আর তার বন্ধুরা ভেঙে পড়ে, আর প্রিয় বন্ধুকে এভাবে দেখে ইয়ংজুন যেন তার সব হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। তখন তার মাথায় শুধু একটাই জিনিস ঘুরছিল, আর সেটা হলো প্রতিশোধ। সে বোল্ডম্যানকে খুঁজে বের করে বেদম মারধর করে, কারণ তার মনে হচ্ছিল এই কাজটা ওই করেছে। এরপর ইয়ংজুন জিনকে খুঁজে বের করে, যাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল। ইয়ংজুন জানতে পেরেছিল যে জেনুন একবার জিনকে টাকা দিয়ে ইয়ংসুকে হারানোর অফার দিয়েছিল, তাই ইয়ংজুনের সন্দেহ হয় জিনই হয়তো টাকার জন্য ইয়ংসুর উপর হামলা করেছে, যাতে সে তার গার্লফ্রেন্ডের চিকিৎসা করাতে পারে। কিন্তু জিন বলে যে সে এমনটা করেনি। ইয়ংজুন তার কথা বিশ্বাস করে না, আর তাদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। কিন্তু এখানেই গল্পে আসে আসল টুইস্ট। জিন যখন ইয়ংজুনের হাতে মার খেয়ে লুটিয়ে পড়ে তখন জেনুন আর তার টিম জিনকে মারতে শুরু করে, কারণ তারা আসলে এতক্ষণ তাদের পাশেই ছিল। আর ঠিক সেই মুহূর্তেই ইয়ংজুন মার খাওয়ার পর একটা বিশাল চিৎকার দেয়, আর সাথে সাথেই দেখা যায় ইয়ংজুনদের পুরো গ্যাং সেখানে চলে এসেছে, যাদের মধ্যে ইয়ংসুও ছিল। হ্যাঁ, ইয়ংসু এখন পুরোপুরি সুস্থ, আর কিছুক্ষণের মধ্যেই জিনও উঠে দাঁড়িয়ে ইয়ংজুনদের টিমে যোগ দেয়। মানে বুঝলেন তো, আসলে এই পুরো ব্যাপারটাই ছিল ইয়ংজুন আর তার বন্ধুদের সাজানো একটা নাটক। আসলে ইয়ংসুর উপরে হামলাটা জেনুনই করিয়েছিল, তাই তাকে উচিত শিক্ষা দেওয়ার জন্যই তারা সবাই মিলে এই প্ল্যানটা করে। জেনুন যখন বুঝতে পারে যে সে ফেসে গেছে তখন সে শেষ চেষ্টা হিসেবে ইয়ংজুনকে একা ফাইট করার প্রস্তাব দেয়। সে বলে যদি ইয়ংজুন তাকে হারাতে পারে তাহলে সে তার গ্যাং ভেঙে দেবে। ইয়ংজুন তার এই চ্যালেঞ্জটা গ্রহণ করে, কিন্তু এই ফাইট বেশিক্ষণ চলেনি। ইয়ংজুন প্রথম আঘাতেই জেনুনের হাত ভেঙে দেয়। জেনুন আর লড়াই করতে পারছিল না, তাই সে হার মেনে নেয়। এভাবে রিইউনিয়ন গ্যাং আবারও জিতে যায়, আর জেনুন লজ্জায় আর কোনোদিনও স্কুলেই আসেনি। ফলে তাদের স্কুলটা গ্যাং মুক্ত হয়ে যায়। গল্পের শেষে ইয়ংজুন তার টিমের সাথে একসাথে মজা করছিল, আর ইয়ংসু তখন সবাইকে বলে আজ থেকে আর কোনো ফাইট না, এবার আমরা সবাই নিজেদের ভবিষ্যতের দিকে মনোযোগ দেব। কিন্তু হ্যাঁ, যদি কখনো আমাদের কোনো বন্ধুর বিপদ হয় তাহলে আমরা সবাই তার পাশে এসে দাঁড়াবো, কারণ এটাই তো আসল বন্ধুত্বের পরিচয়। আর এভাবেই একটা অসাধারণ বন্ধুত্বের গল্প অ্যাকশন আর কমেডির মধ্যে দিয়ে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তাহলে শেষ পর্যন্ত ন্যায় বিচারেরই জয় হলো। কিন্তু একবার ভেবে দেখুন তো, ইয়ংজুন যদি প্রথম দিনেই ভয় পেয়ে চুপ করে থাকতো তাহলে কি স্কুলের এই পরিবর্তনটা আসতো? হয়তো না। এই গল্পটা আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। আমাদের জীবনে, স্কুলে, কলেজে বা কাজের জায়গায় সবসময়
সবসময় কোনো না কোনো জেনুন বা বোল্ড ম্যানের মতো বুলি থাকবে। তাদের দাপটে হয়তো অনেকেই চুপ করে থাকে, অন্যায় সহ্য করে নেয়, কিন্তু সাহস মানে ভয় না থাকা না। সাহস হলো ভয় থাকা সত্ত্বেও সঠিক কাজটা করে যাওয়া। ইউনজুন নিজেও ফাইট করতে ভয় পেত, কিন্তু সে তার বন্ধুদের জন্য অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। আর যখন একজন রুখে দাঁড়ায় তখন বাকিরাও সাহস পায়। এই সিনেমাটা আমাদেরকে শেখায় যে একা হয়তো আমরা দুর্বল, কিন্তু একসাথে আমরাই শক্তি। সত্যিকারের বন্ধুত্ব আমাদেরকে শুধু হাসায় বা কাঁদায় না, সত্যিকারের বন্ধুত্ব আমাদেরকে সাহসী করে তোলে, আমাদেরকে ভালো মানুষ হতে শেখায়। তাই জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, কখনো অন্যায়ের সাথে আপোষ করবেন না, আর নিজের বন্ধুদের হাতটাও ছাড়বেন না, কারণ দিন শেষে এই সম্পর্কগুলোই আমাদেরকে এগিয়ে যাওয়ার শক্তি যোগায়। আশা করি আপনাদের এই গল্পটা মন ছুঁয়ে গেছে, আর কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। তবে হ্যাঁ, একটা কথা না বললেই না, ভালো বন্ধুত্ব অবশ্যই প্রয়োজন, কিন্তু কিশোর গ্যাং না। আর খারাপের বিরুদ্ধে লড়তে গেলে যোগ্যতাও প্রয়োজন। তাই শুধু ফাইটিং শিখলেই হবে না, নিজেকে সব দিক থেকে স্কিল করে তুলতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো এতটুকুই বলার ছিল, আর এখন চলে যাচ্ছি সরাসরি আমাদের মুভি ম্যানের ফ্যান সেকশনে। আর হ্যাঁ, আমাদের আজকে সেরা মন্তব্যকারী হিসেবে নির্বাচিত হয়েছেন একজন স্পেশাল মানুষ, আর সে হচ্ছে রোজা আপু। তিনি বলেছিলেন, ওয়াও সো বিউটিফুল, আমার এই মাসের 27 তারিখে জন্মদিন, গিফট হিসেবে আপনি গ্যাংস্টার মুভি দিয়েন, আপনাকে জন্মদিনের অসংখ্য শুভেচ্ছা, কিন্তু দেরিতে উইশ করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আপনার জন্য একটা ভালো গ্যাংস্টার মুভি উপহার দেওয়ার জন্য এই দেরিটা। আর যদি আপনি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর বন্ধুরা, দেখতে দেখতে আমরা 1 লাখের একটা বিশাল পরিবার হয়ে গিয়েছি, আর এভাবে আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আর এখানেই আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, আর অবশ্যই সবসময় ভালোকে ভালোবাসুন।